আমাদের আগের দিনে স্লাইড ক্যালিপার্স যেভাবে কাজ করেছিল, আমরা আজকে যে যন্ত্রটা পড়তে যাব সেই যন্ত্রটা একটু অন্য প্রিন্সিপালে কাজ করে। সেই যন্ত্রটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। সেটা মূলত হচ্ছে একটা নাট বোল্ট। নাট আর বোল্ট, লম্বা যে অংশটা যার মধ্যে ছোট্ট একটা অংশকে পেঁচিয়ে পেঁচিয়ে ঘোরানো হয়, সে এই লম্বা অংশটাকে বলা হয় বোল্ট, আর ছোট্ট যে অংশটাকে ঘোরানো হয় ওটাকে বলা হয় নাট। তা এই নাট আর বোল্ট এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমরা একটা যন্ত্র তৈরি করেছি। আমরা তৈরি করেছি মানে যারা তৈরি করেন বিজ্ঞানীরা আইডিয়া দিয়েছেন, তারপরে কারখানায় তৈরি হয়েছে। তা এই যন্ত্রটাকে বলা হয় স্ক্রু গেজ। স্ক্রু মানে ওই যে পেঁচাচ্ছি আমি, পাক খাওয়াচ্ছি, এই জন্য স্ক্রু। আর গেজ ইজ দ্য নেম ফর এ মেজারিং ইনস্ট্রুমেন্ট, যেমন রেন গেজ জিওগ্রাফিতে পড়েছো তোমরা। তা সেই জন্য নাম হচ্ছে স্ক্রু গেজ। তা এই যন্ত্রটা কিভাবে কাজ করে আমি চেষ্টা করছি প্রথমে আগে একটা ছবি আঁকা, তারপরে আমরা আবার সিমুলেশনটা দিয়ে দেখব। যন্ত্রটা মূলত দেখতে হচ্ছে এইরকম ধরনের। স্যার বলছি যে আমাদের এই যে চ্যাপ্টারে অনেক রকম মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, তো এই সমস্ত মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে কিভাবে কোনটা মানে কিভাবে মেজার করা হয়, তো এই যে প্রসিডিওরটা সেইটা কি মানে ওই একদম মানে ডেসক্রিপশন হিসাবে ইলাস্ট্রেট করে কি আমাদের পরীক্ষায় লিখতে দেবে? প্র্যাকটিক্যাল পরীক্ষায় আছে তোমাদের এগুলো সবগুলোই। বর্ণনা লিখতে দেবে না। বর্ণনা লেখার দিন তোমরা পেরিয়ে এসছো। আর স্যার ওই ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে আপনার ওই জিরো এরার কারেকশনটা একটু বুঝিয়ে দেবেন। দেবো। ভার্নিয়ার ক্যালিপার্সের সাধারণভাবে এরারটা খুব একটা মাথা ব্যথার কারণ হয় না, কারণ বেশিরভাগ স্লাইড ক্যালিপার্স যন্ত্রেই এরার থাকে না। কিন্তু এই যে যন্ত্রটা করতে যাচ্ছি এতে এরারটা থাকবেই। মোটামুটি নতুন যন্ত্র কিনলেও তাইতে দেখবে একটা ইনিশিয়াল এরার থাকে, বা জিরো এরার যেটাকে বলছো। আমি আগে একটুখানি প্রিন্সিপালটা বুঝিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এবার ঠিক আছে। কোনটা গো? স্যার এটা কত লিখলেন এক্ষুনি নিচে? বলো। স্যার নিচে শূন্য, উপরে কি লিখলেন? 90। আচ্ছা, স্যার এটা কি এখনই নোট ডাউন করতে হবে? পরেও করতে পারো, আমি যখন দিয়ে দেব তোমাদের ইচ্ছে। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে এইটা একটা ফ্রেম, মেটাল ফ্রেম, রিজিড মেটাল ফ্রেম। তার এইটা একটা এন্ড, আর এটা ফিক্সড এন্ড। আর এই এন্ডটাকে আমরা এই জিনিসটাকে পিছনটাকে এইভাবে ধরে ঘোরাতে পারি।
টার্ন করতে পারি এই অংশটাকে ধরে, তাহলে এই গোটা অংশটা ঘুরবে এর সঙ্গে। ঘুরলে এর মধ্যে একটা আসলে বোল্ট আছে, বোল্টের উপর এইটা নাটের মতো, এই গোটা অংশটা একটা নাটের মতো, হয় প্যাঁচ খেয়ে এদিকে যাবে নাহলে বাইরের দিকে যাবে। তার মানে তুমি যদি একদিকে প্যাঁচ দাও, মানে দিস পার্ট উইল মুভ আইদার ইন দিস ডিরেকশন অর ইন দিস ডিরেকশন। যদি প্যাঁচ দাও তাহলে সামনের দিকে যাবে, যদি প্যাঁচ খোলো তাহলে উল্টো দিকে যাবে। তার মানে এই যে এটাকে জয়ের মতো ভাবতে পারি স্লাইড ক্যালিপার্সে, এই জটা আনাগোনা করতে পারে। এবার তুমি এই ফাঁকে কোনো একটা বডিকে রাখলে যেটা এই গ্যাপটার মধ্যে ধরবে সেরকম বডি মাপা যাবে, তার চেয়ে বড় বডি নয়। এরকম একটা বডিকে রাখলে, রেখে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করলে, টাইট করবার পর রিডিংটা কিভাবে নিতে হয় সেটা শিখবো আমরা। তার আগে এই স্ক্রু গেজের ক্ষেত্রে একটা টার্ম ব্যবহার হয়, সেটা হচ্ছে স্ক্রিউ পিচ। স্ক্রিউ পিচ এই টার্মটা দেখবে বইতে লেখাও আছে। নাও হোয়াট ইজ স্ক্রু পিচ? এইটা হচ্ছে লিনিয়ার স্কেল, এটাকে লিনিয়ার স্কেল বলে। আর এই যে অংশটা যেটা রোটেট করছে, যে অংশটা তার সঙ্গে আটকানো, এই জিনিসটাকে বলা হয় সার্কুলার স্কেল, বাংলায় বলা হয় বৃত্তীয় স্কেল। লিনিয়ার স্কেলকে রৈখিক স্কেল বলতে পারো, রৈখিক স্কেল আর বৃত্তীয় স্কেল। স্ক্রু পিচের বাংলা কিন্তু স্ক্রু পিচ, এর কোনো বাংলা নেই। তো এইবার এই স্ক্রু পিচ জিনিসটা কি আসলে? স্ক্রু পিচ জিনিসটা সাধারণভাবে যে মানে অনেক রকমের স্ক্রু গেজ হয়, আমরা যন্ত্রটার নামটা এখানে লিখে রাখি। অনেক ধরনের স্ক্রু গেজ হয়, আমরা একটা স্ট্যান্ডার্ড স্ক্রু গেজের টাইপ নিয়ে আলোচনা করছি। তো আমরা ধরো যে স্ক্রু গেজের টাইপ নিয়ে আলোচনা করছি, সেই স্ক্রু গেজের ক্ষেত্রে এক পাক যদি এটাকে ঘোরাও, একবারে এক পাক যদি ঘোরাও, তাহলে এই যে সার্কুলার স্কেল দেখছো, এই সার্কুলার স্কেলে একটা জিনিস এইখানে জিরো বলে লিখলাম, তার মানে এর গায়ে ছোট 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 দাগ আছে, এই দাগটা গিয়ে এখানে 9 মানে গোল করে আছে এই জায়গাটা দিয়ে দিয়ে আলটিমেটলি 90 পর আরও 10 ঘর গিয়ে, আমি যদিও 10টা ঘর আঁকিনি, অ্যাব্রাপ্টলি এঁকেছি কিছু, তা এই 90-র পর আবার জিরোতে আসছে। তার মানে দেয়ার আর 100 ডিভিশনস ইন সার্কুলার স্কেল। জেনারেলি মানে টোটাল নাম্বার অফ ডিভিশনস ইন সার্কুলার স্কেল হচ্ছে 100। তার মানে এটা একটু লিখে রাখি, টোটাল নাম্বার অফ ডিভিশনস। আচ্ছা, কিন্তু 100 ডিভিশনটাই কেন? মানে এটা তো 360 ডিগ্রি হওয়া উচিত ছিল, মানে যেহেতু একটা সার্কুলার পাথ। প্রথম কথা হচ্ছে ডিগ্রির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, মানে এটা কত অ্যাঙ্গেলে ঘুরলো সেটা আমরা মাপবো না, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে 100 দিয়ে গুণ ভাগ ইত্যাদি করাটা অনেক সুবিধাজনক, 360 ডিগ্রি দিয়ে নয়। টোটাল নাম্বার অফ ডিভিশনস ইন সার্কুলার স্কেল আমাদের এখানে ধরা যাক 100 আছে। স্যার মানে শুধুমাত্র ভাগ করা হচ্ছে, তাই তো? ভাগ 100 ভাগে ভাগ করা হচ্ছে। 100 ভাগে ভাগ করা হচ্ছে, একদম ইকুয়াল 100 ডিভিশনস, সমান 100 ভাগ। একটা রোটেশন মানে স্ক্রু পিচ। একটা রোটেশন মানে স্ক্রু পিচ নয়। আমি টোটাল নাম্বার অফ ডিভিশনস ইন সার্কুলার স্কেল 100, এইটা আগে দেখো। এইবার 100টা মোট ঘর আছে, এবার একটা রোটেশন, দ্য স্কেল অ্যাডভান্সেস বাই 1 linear division due to 1 rotation। অর্থাৎ একটা পাক যদি ঘোরো তাহলে এটা তো তার মানে সামনের দিকে এগিয়ে যাবে। এই জিনিসটাও ফিক্সড, কিন্তু এই 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 অংশটা ফিক্সড, এইখান থেকে এই অংশটা কার সঙ্গে ফিক্সড না, এই অংশটার সঙ্গে ফিক্সড। তাহলে এইটা যখন ঘোরাচ্ছ এই ভেতরটা বেরিয়ে আসছে, মানে এটা একটা তার মানে পাইপের মতো, পাইপের মধ্যে এই যে রডের মতোটা ঢুকে আছে সেইটা আনাগোনা করছে এইটা যখন ঘোরাচ্ছ। এইবার এক পাক ঘোরালে কি বলেছি, দ্য স্কেল অ্যাডভান্সেস বাই
ওয়ান লিনিয়ার ডিভিশন এখানে কত না, ওয়ান লিনিয়ার ডিভিশন এখানে 1 মিলিমিটার, এটা সেন্টিমিটার স্কেল, তার মানে এই এক একটা ছোট ছোট ক্ষুদ্রতম ঘর হচ্ছে 1 মিলিমিটার। এই 1 মিলিমিটার করে স্কেলটা এগোবে, তার মানে এইভাবে ভাবতে পারি তাহলে হার্ট স্যার একটা ঘর্ণ মানে জিরোতে কি আবার পুনরায় জিরোতে চলে আসে, তাই তো? ঠিক, জিরো থেকে যদি শুরু করো, এই দাগ, এই যে দাগটা, এই দাগের সঙ্গে জিরোটা ধরো মিলে আছে, সেখান থেকে তুমি আবার জিরোতে এলে, তার মানে এক পাক ঘুরলো, এক পাক ঘোরার ফলে দেখবে এইটা, এইখানে ধরো আমি এখানে একের পরে দুটো দাগ দেখতে পাচ্ছি, ঠিক যতটা দূরে দেখতে পাচ্ছি এখানে তারপরে একটা দাগ দেখতে পাবো, অর্থাৎ তার মানে এইটাকে এইভাবে লিখতে পারি, তাহলে 100 সার্কুলার division turns corresponds to shift in 1 millimeter in linear scale। এই কথাটার মানে যদি বুঝতে না পারো আমায় বলো, যে তার মানে বৃত্তীয় স্কেলে 100 ঘোরালে শিফট কতটা হচ্ছে লিনিয়ার স্কেলে 1 মিলিমিটার। হ্যাঁ, তার মানে এটা অ্যাকচুয়ালি 1 রোটেশন, ঠিক? তাহলে 1, স্যার? হ্যাঁ স্যার তার মানে যেটা আপনি ওই স্ক্রু দিয়ে ঘোরাচ্ছেন, ওই যে লিনিয়ার স্কেল, ওটা তার মানে গায়ে স্টিকার আঠার মতো কেবলমাত্র চিটে আছে। এই জিনিসটা, হ্যাঁ। এই জিনিসটা এর গায়ে, এই এই যে পাইপটা বলছে, এটা পাইপ তো, এই পাইপের গায়ে হ্যাঁ। একদম এনগ্রেভ করা থাকে। ও স্যার মানে ওই স্কেলটা সরবে না তো? না, এই স্কেলটা এই স্যার, শুধুমাত্র এইটার সঙ্গে এই এই যে জটা, এই জয়ের সঙ্গে এটা ফিক্সড, এটা একটা পাইপ, পাইপটার সঙ্গে কিন্তু ফিক্সড। তাহলে স্যার ওই সামনের যে জায়গাটা রেখেছেন ছোট্ট স্ক্রু এর মানে ওই না বোল্টের মতো, সেটা তাহলে কি করে এগিয়ে যাচ্ছে, আর ওটা কেন কি করে ফিক্স থেকে যাচ্ছে? না, এইটা তো পাইপ, এর মধ্যে একটা রডের মতো অংশ ঢোকানো আছে, যেটা এইটা, সেটাই আনাগোনা করছে। ও বুঝতে পেরেছি, মানে পাইপের ভিতরে পাইপ আছে যেটা আনাগোনা করছে, পাইপের পাইপের বাইরের মধ্যে- লেয়ারটা ফিক্সড। পাইপের বাইরের লেয়ারটা ফিক্সড, পাইপের ভিতরে একটা রড ভরা আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, রাদার একটা স্ক্রু ভরা আছে, সেই স্ক্রুটাই প্যাঁচ দেওয়া স্ক্রু, সেই স্ক্রুটাই আনাগোনা করে। তা ব্যাপারটা ও হচ্ছে- স্যার, আর ওই রডটার মাপ করার জন্যই ওই আপনার লিনিয়ার স্কেলটা আমরা দেখছি, তাই তো? হ্যাঁ, তার মানে এইটা যত তোমার এই পাশে এগোবে, তত তার মানে এই গোটা সিস্টেমটা এ পাশে এগিয়ে আসবে, তত তার মানে একটা করে লিনিয়ার স্কেল কমতে থাকবে, ঢাকা পড়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক স্যার। আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ আর স্যার। যদি আর যদি ওইদিকে সরাও, তাহলে এখান থেকে এই গ্যাপটা বাড়বে, আর এখান থেকে আর একটা করে লিনিয়ার স্কেল বাড়বে, আমার দেখতে, আমি আরো একটা বেশি দেখতে পাবো। স্যার হ্যাঁ, স্যার কিন্তু রিডিং গুলো মানে ধরুন আমার তো লিনিয়ার স্কেল নিয়ে কোনো প্রবলেম নেই, লিনিয়ার স্কেলের আমি রিডিং গুলো নিজে বসাতে পারবো, কিন্তু ওই যে সার্কুলার স্কেল, সেই সার্কুলার স্কেলের রিডিং গুলো কিভাবে বসাই? বেশ একটু মানে এখানে এখানে 0 হবে, ওখানে 90 হবে, এখানে 80 বেশ হবে। বেশ আগে আমায় শেষ করতে দাও। আচ্ছা দেখো, এইখানে তোমার এই যে 100 সার্কুলার ডিভিশন টার্নস শিফট ইন 1 মিলিমিটার লিনিয়ার স্কেল, এটা যদি সত্যি হয়, তাহলে আমি যদি 1 সার্কুলার ডিভিশন টার্নস, সেটা তাহলে শিফট ইন 1/100 মিলিমিটার ইন লিনিয়ার স্কেল, এটা লিখতে পারি, 1/100 হয়ে যাবে। তার মানে আমি জাস্ট মানে খুব সামান্য একটু ঘুরিয়েছি, যাতে করে এইখানে ধরো এই জিরোর সঙ্গে মিলে আছে, জিরোর পরে হয়তো 1 নম্বর দাগের সঙ্গে মিললো, তার মানে 100টা বৃত্তীয় পাক, যখন এক পাক ঘুরছে মানে 100টা বৃত্তীয় ঘর ঘুরে আসছে, কেবলমাত্র একটি বৃত্তীয় ঘর যখন ঘুরে আসবে, তাহলে লিনিয়ার স্কেলটা কতটা শিফটেড হবে, লিনিয়ার স্কেলটা তার মানে 1/100 মিলিমিটার শিফট হবে, জাস্ট ইউনিটারি মেথড। এই স্ক্রু পিচটা হচ্ছে, এই নাম্বারটাকে স্ক্রু পিচ বলে। এই তোমায় জিজ্ঞেস করলে বোধহয় আমায়, কি বলে, আশরাফুল, এই যে নাম্বার 100, এই নাম্বারটাকেই বলা হয় এই যে ভেতরে যে স্ক্রুটা আছে তার স্ক্রু পিচ। তা এখান থেকে আমরা এই যে 1/100 মিলিমিটার, ভেতরে স্ক্রুটা আছে মানে ওই লিনিয়ার স্কেলটা? না লিনিয়ার স্কেলটা নয়,
এই যে তোমার কি স্ক্রু পিচের কথাটা জিজ্ঞাসা করছো? হ্যাঁ স্যার। স্ক্রু পিচ হচ্ছে এই সার্কুলার স্কেলে কতগুলো ডিভিশন আছে, বা তার চেয়েও বড় কথা হচ্ছে তোমার এক পাক ঘোরালে তোমার ক পাক অলরেডি এইখানে মানে কতগুলো ঘর সার্কুলার ডিভিশনে আমরা পেরিয়ে যেতে পারছি, অর্থাৎ এই জিরো থেকে এক পাক যখন ঘুরে আসছে তখন আবার জিরোতে এসে পড়ছি, মানে স্যার সোজা কথা মানে একটা সম্পূর্ণ রোটেশনকে ওই ইয়েটাতে ক ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক সেটাই। স্যার হ্যাঁ বলো। স্যার তার মানে যখন ভার্নিয়ার স্কেল ব্যবহার করেছিলাম তখন ওই এক মানে 10টা রিডিং মানে 10টা নটা মেন স্কেল ঘরকে আমি 10টা ভার্নিয়ার ডিভিশন ধরেছিলাম, তখন যেরকম মানে আমার অ্যাকিউরেসি পাচ্ছিলাম, এখানে যদি আমি ওই রোটেশন মানে 100টা ঘরের জায়গায় যদি 200টা ঘর নিই তাহলে আমার অ্যাকিউরেসিটা আরো বাড়বে। 100টা ঘরের জায়গায় 200টা ঘর নিলে অ্যাকুরেসি বাড়বে, কিন্তু চোখে দেখা খুব কষ্টকর হয়ে যাবে। মানে হ্যাঁ স্যার, আর যখন 100টা ঘর হবে তখন কি এমন কোনো মুহূর্ত আসবে যখন 0 আর 1-এর মাঝখানে আমার ওই কি বলে লিনিয়ার স্কেলের একটা দাগটা চলে এলো? ওখানে ঘরগুলো এত ঘন ঘন কাটা থাকে, তুমি মানে ওইটা বুঝতেই পারবে না। ওইখানে ঘরগুলো এতটাই ক্লোজলি ক্যালিব্রেট করা থাকে, তুমি ওই 0 আর 1-এর মাঝে আসছে এইটা বুঝতে পারবে না। 100 ভাগ করা যেতে পারে মানে আবার স্যার বলে। একটাই স্ট্যান্ডার্ড, সেটাতেই মানে আমাদের প্রয়োজনীয় সব কাজ হয়ে যায়, না, তার জন্য 200 নেওয়ার দরকার হবে, তাই তো? আমি যেমন 50 ঘরেরও স্ক্রু গেজ দেখেছি, 100 ঘর তো থাকেই, হ্যাঁ 50 ঘরেরও দেখেছি, ব্যবহারও করেছি। তারও কিন্তু মানে অ্যাকচুয়ালি সেখানে একটা অন্য মজা ছিল। সেখানে কিন্তু এইখানে এইটা যেমন 10 ঘরে ভাগ করা আছে 1 সেন্টিমিটার লেন্থটাকে, লিনিয়ার স্কেলটাকে, ওখানে আবার ওই 1 মিলিমিটার, মানে প্রত্যেকটা ছোট ছোট ঘর তো 1 মিলিমিটার করে, সেটাকে আবার আধখানা করা আছে, মানে প্রত্যেকটা ঘর হচ্ছে 0.5 মিলিমিটার করে। আলটিমেটলি সেই ক্ষেত্রেও সেই শিফটিন মানে এই যে এই জিনিসটাই 1-100ই আসবে আর কি। মানে সেই ক্ষেত্রে অ্যাকিউরেসিটা সেম হচ্ছে, মানে এখানে আমি এটাকে ডাবল করে দিচ্ছি এই সার্কুলার পাথটাকে, সেখানে ওটাকে হাফ করে দিচ্ছি লিনিয়ার পাথটা। ঠিক, এটাকে আমি 50 করে দিলাম, এটাকে আমি মানে 10 ঘরের জায়গায় 20 ঘরে ভেঙে দিলাম। সেইটা মানে আলটিমেটলি টোটাল রিডিংটা এমনি স্ক্রু গেজ আমাদের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করেছি সবগুলোই এই 1/100 মিলিমিটারই হয় এই জিনিসটা। আর স্যার বলছি যে ওই মানে ওই ভার্নিয়ার স্কেলের যেমন কোনো একক নেই মানে ঘরগুলোর, তেমন তো এই সার্কুলার স্কেলটারও কোনো একক নেই। ঠিক, কোনো একক নেই। এই জিনিসটা এই যে 1/100 মিলিমিটার, এইটাকে বলা হয় লিস্ট কাউন্ট অফ এ স্ক্রু গেজ। তাহলে লিস্ট কাউন্ট অফ স্ক্রু গেজ তাহলে কি দাঁড়ালো? 1/100 মিলিমিটার। এই 1/100 মিলিমিটারকে তুমি সার্কুলার স্কেল রিডিং দিয়ে গুণ করে তার সঙ্গে লিনিয়ার স্কেল রিডিং যখন যোগ করবে, ইউ উইল গেট দ্য নেট রিডিং। এবার তোমার নেট রিডিংটা পাবে। এবার যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে এরার। এরার হচ্ছে মানে ইনিশিয়াল এরার বা জিরো এরার আগে বলি, এছাড়াও আর একটা এরার হয় ব্যাকল্যাশ এরার বলে, সেটা পরে। আগে জিরো এরারে আসি। তাহলে আমি এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইটাকে অনেকগুলো প্যাঁচ ঘুরিয়ে 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 এই জটার সঙ্গে যখন এই জটা পুরোপুরি ঠেকিয়ে দেবো, এইভাবে জুড়ে যাবে যখন কোনো আর গ্যাপ থাকবে না, তাহলে আমার কি আইডিয়ালি হওয়া উচিত? আইডিয়ালি হওয়া উচিত কেবলমাত্র এই জিরো দাগটা দেখতে পাওয়া যাবে, আর এই জিরো, এই যে জিরো মার্কটা এই লাইনের সঙ্গে মিশে থাকবে। এই যে আমাদের লাইন, এই লাইনের সঙ্গে এই জিরো মার্কটা মিশে থাকবে। আর কেবলমাত্র আমরা যখন এই স্ক্রু গেজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই জটাকে এইটার সঙ্গে ঠেকিয়ে দেব, একদম মিশিয়ে দেব, মিশিয়ে দেওয়ার পর তাহলে আমাদের এক্সপেকটেশন কি? আমাদের এক্সপেকটেশন হচ্ছে এই জিরো রিডিং থাকবে। জিরো জিরো রিডিং মানে কেবলমাত্র আমরা এই জিরো যে দাগটা, এই যে দাগটা, এই দাগটা কেবলমাত্র দেখতে পাবো, বাকি এগুলো কোনোটাই দেখতে পাবো না, সব ঢাকা পড়ে যাবে। এটা ঘুরতে ঘুরতে ভেতর দিকে চলে আসবে, তাহলে এগুলো সব ঢাকা পড়ে যাবে। আর এই যে জিরো এর যে দাগের যে দাগটা, এই দাগটা ঠিক এই লাইনের সঙ্গে মিশে থাকবে একদম এক্স্যাক্টলি, তাই হওয়া উচিত। তো ব্যাপার হচ্ছে যে তোমার এটা কিন্তু হয় না, মানে হয় না মানে নতুন স্ক্রু গেজ দোকান থেকে কিনে আনলেও একদম ব্র্যান্ড নিউ ভালো কোম্পানি, তারও কিন্তু এই জিনিসটা থাকে না, বা তুমি ধরো অ্যাডজাস্ট করলে কোনোভাবে অ্যাডজাস্ট করার পরেও একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার ব্যবহার করতে যাবে, দেখবে জিরো এরার মানে চেঞ্জ হয়ে গেছে, একটা এরার ঢুকে গেছে।
সেই এরারটা কি না, সেই এরারটা হচ্ছে যে আমি এই জায়গাটা একটু মুছছি, নাহলে আমি এতটা জায়গা নিয়ে দেখাতে পারবো না, কারণ আমার একটু বোর্ড চাই। এই জায়গাটা ধরো আমি একটু ম্যাগনিফাই করেই আঁকছি। ধরো তোমার যখন দুটো জকে ঠেকিয়ে দিয়েছো, আমি সেই কন্ডিশনে আমার সার্কুলার স্কেল আর লিনিয়ার স্কেলের মধ্যে যে ছবিটা দেখতে পাবো, সেই ছবিটা কিরম হবে আমি সেটাই আঁকার চেষ্টা করছি। এইটা ধরো, এইটা তো এইরকম থাকে, এইটা জিরোয়েথ মার্ক, এটা জিরোয়েথ মার্ক। আইডিয়ালি হওয়া উচিত কি ছিল, এইটা জিরো হওয়া উচিত ছিল, ঠিক আছে। আমার দেখা গেল এইটা জিরো নয়, জিরোটা এইখানে এরকম কোনো একটা জায়গায় জিরো আসছে, এইখানে 10 আসছে, এর মধ্যে 10টা ঘর আছে অবশ্য, আমি আঁকিনি, এখানে 20 আসছে, ওইদিকে 90-90 আছে। অর্থাৎ এইটা ধরা যাক আমি লিখলাম 5-এর সঙ্গে মিলছে, এই যে দাগটা, এই দাগটা এইটা 5-এর সঙ্গে মিলছে। তাহলে এর ক্ষেত্রে তার মানে ইনিশিয়াল এরার লেস, এটা তা নয়, তাহলে ইনিশিয়াল এরার আছে। অথবা আরেকটা ধরনের এরার হয়, যেখানে এই জিনিসটা তোমার এই গিয়ে এই গিয়ে এই গিয়ে এই গিয়ে এই ধরো জিরো দাগটা এখানে, এইখানে আমরা 10-এর জায়গায় এখানে ধরো 10 জিরো কোথাও চলে গেছে এখানে, এখানে এটাকে 95, এটা এইখানটায় এটা ছোট দাগ দিই, এইখানে 90 আছে, এইখানে 0 আছে, এইখানে 10 আছে, 20 আছে। অর্থাৎ এই যে দাগটা, এই দাগটা 95-এর সঙ্গে মিলেছে। তাহলে অর্থাৎ দুটোর ক্ষেত্রেই এরার, মানে আইডিয়ালি মেলা উচিত ছিল জিরোর সঙ্গে, একটা জিরো পেরিয়ে গিয়ে 5-এর সঙ্গে মিলেছে, আর একটা জিরো অবধি যায়নি, তার আগেই দুটো জ টাইট হয়ে গেছে, আর ঘোরাতে পারছো না তুমি, এটা 95-তে আটকে গেছে। তাহলে তুমি যে ধরো আমি প্রথমটা একটা একটা করেই আসি, তুমি যে প্রথম রিডিংটা নিচ্ছ, প্রথম এই 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 ধরনের মেশিনে যে রিডিংটা নিচ্ছ, সেই মেশিনে ধরো তুমি একটা রিডিং পেলে, সেই রিডিংটা হচ্ছে সার্কুলার স্কেল রিডিং ধরো পেলে তুমি, সার্কুলার স্কেল রিডিং পেলে ধরো 30 লেট, এইটার ক্ষেত্রে সার্কুলার স্কেল রিডিং 30 পেলে, তাহলে সেই 30টা মানে তুমি এই তার মানে যখন কোনো যে জিনিসটা মাপছো সেই জিনিসটা যখন ঢুকিয়েছো, তোমার সার্কুলার স্কেল রিডিং 30 এসছে। এইবার এই 30টা কোথা থেকে গেছে, 0 থেকে গেছে না 5 থেকে গেছে? 5 থেকে গেছে। 5 থেকে গেছে, 5 থেকে গেছে, তাহলে 25 হওয়া উচিত ছিল। ইয়েস। তাহলে আমার অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি ইট শুড বি, actually it should have been 25, মানে অ্যাকচুয়ালি 25 না লিখে আমি লিখি 30-5, তাই হওয়া উচিত ছিল। আর এইটার ক্ষেত্রে ধরো তোমার সার্কুলার স্কেল রিডিং 30 এলো, এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি 35 হওয়া উচিত ছিল। অ্যাকচুয়ালি it should have been 30 plus 5. এই কায়দাটা কেন করলাম? এরার should always be subtracted, কারণ স্যার এরা সবসময় পজিটিভই হয়। না
এরা শুড অলওয়েজ বি সাবট্রাক্টেড। জিরো এরা সবসময় পজিটিভ হবে তার কোনো মানে নেই। এরা শুড অলওয়েজ বি সাবট্রাক্টেড, অন্য এরার পজিটিভ হয়। এরা শুড অলওয়েজ বি সাবট্রাক্টেড। পার্সেন্টেজ এরর। এই এরারটাকে বলা হয় পজিটিভ এরার, যেখানে অলরেডি তোমার জিরোর পরে কোনো একটা দাগের সঙ্গে এই স্ট্যান্ডার্ড লাইনটা মিলছে। আর এই এরারটাকে বলা হয় নেগেটিভ এরার। অর্থাৎ এই নেগেটিভ এরার হচ্ছে যখন জিরোর আগে কোনো একটা নাম্বার বা ডিভিশন এর সঙ্গে এই জিরো এর যে রেফারেন্স লাইনটা সেটা মিলছে। তাহলে নেগেটিভ এরারকে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে 30 মাইনাস ও -5, আর এখানে পজিটিভ এরারকে যদি সাবট্রাক্ট করি তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ এরার, এবং সেখানে দেখো সত্যি সত্যি এরারটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এই এরারটা কি বলা হয়? জিরো এরার। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো না কোথাও প্রশ্ন আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আপনি বলেন না, যখন আমি একটা স্ক্রু গেজকে দোকান থেকে নতুন কিনে নিয়ে এসে নিজের মতো অ্যাডজাস্ট করে নিলাম, তারপরে প্রথমবার যখন মাপটা নিলাম তখন ঠিক আছে, আবার দ্বিতীয়বার যখন মাপটা নিলাম তখন দেখলাম যে অন্য কিছু হয়ে গেল। তাহলে স্যার সেই জিনিসটা এক্ষেত্রে হয় না যে আমি প্রথমবার জিরোর সঙ্গে পয়েন্ট করলাম, দিয়ে দেখালো আমাকে 5 দেখালো, আবার দ্বিতীয়বার যখন আমি মানে আমার আসল জিনিসটা মাপলাম তখন রিডিং 30ই দেখালো, কিন্তু তখন যদি আমি জিরোটা মাপতাম তাহলে হয়তো দেখাতো তখন জিরোই হতো। না, আমায় প্রত্যেকবার একবার করে রিডিং এ নেবার আগে একবার জিরো এরারটা দেখে নেওয়া দরকার আর কি। কারণ জিরো এরারটার জায়গায় যদি সামান্য একটু এদিক ওদিক হয় 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 না তা নয়, কোনোটাই একদম পারফেক্ট নয়, তবু মানে আমরা জিরো এরারটা হিসেবের মধ্যে রাখি। মানে তাতে করে ধরো খুব গ্রস এরার মানে বেশি পরিমাণ ভুলকে আমরা এড়াতে পারবো আর কি। হয়তো কারোর হয়তো স্যার বলছি যে জিরো এররটা কি সবসময়ই চেঞ্জ হতে থাকে? হ্যাঁ চেঞ্জ হতে থাকে, কারণ অ্যাকচুয়ালি তুমি যন্ত্রটা যখন ব্যবহার করছো ওই যে যদিও ওই যে পিছনে যে নবটা যেটা ধরে ঘোরানো হয় সেই নবটার সঙ্গে একটা স্প্রিং লাগানো আছে, সেই স্প্রিংটা তুমি যত জোরেই ঘোরাও না কেন টাইট হয়ে যাওয়ার পর ওটা ফলস ঘুরতে থাকবে, কট 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 করে আওয়াজ হবে, কিন্তু ওর উপর আর চাপ পড়বে না। কিন্তু ধরো বিভিন্ন লোক ব্যবহার করছে ওই যন্ত্রটা, হয়তো ওইখানটা ধরে ঘোরালো না, তার আগে যে তোমার লম্বা অংশটা সেইটা ধরে ঘুরিয়ে দিল। এক একজনের হাতের চাপ এক এক রকম, ফলে ওই লোহার মানে যে স্ক্রুটা তার যে দাঁতটা সেটা অনেক সময় ক্ষয়ে গিয়ে বা বলতে পারো একটু বেঁকে গিয়ে, মানে মেটাল তো সেটা একটু সামান্য বেঁকে গিয়ে হয়তো আমি এটা ধরো যদি চাপ দিতাম এইটাই যদি একটু বেশি চাপ দিতাম এই দাগটার সঙ্গে জিরো দাগটা মিশিয়ে দিতে পারতাম, একটু গায়ের জোরে ঘোরালে প্যাঁচটা। এইটুকু ঘুরিয়ে দেওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই একটু ঘুরিয়ে দেওয়া এই যে চাপ দেওয়াটা তাতে যন্ত্রের ক্ষতি হয়, কিন্তু বারণ করা সত্ত্বেও অনেকে করে আর কি। ফলে জিরো এরারের পরিবর্তন ঘটে যেতেই পারে। ঠিক আছে, ঠিক আছে স্যার। এবার হ্যাঁ বলো। স্যার আর যেহেতু এই গোটা স্ক্রু গেজটা একটা মানে গেজ একটা মেটাল, তাই স্যার এটা মানে আবহাওয়া বেঁধে এর তো মানে লেন্থের পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ লেন্থের পরিবর্তন হয়, তাতে কি হয়েছে অসুবিধে? তো সেইটাকে এটার মধ্যে আনা হয় না? L2 ইকুয়াল টু L1 1 প্লাস আলফা টি, এইটা দিয়ে বলছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা L1 যখন 5 সেন্টিমিটার ধরো, বা 5 সেন্টিমিটার হয় না, আরও ছোট জিনিস মাপা হয়, ধরো 2 সেন্টিমিটার। হ্যাঁ তুমি আলফার ভ্যালুটা 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এই অর্ডারের। টিটা ধরো তুমি আবহাওয়ার পরিবর্তন ধরো শীতকালে মাপছো আর গরমকালে মাপছো, শীতকালে 15 ডিগ্রি, শীতকালে হয়তো 40 ডিগ্রি, গরমকালে 40 ডিগ্রি, শীতকালে 15 ডিগ্রি, গরমকালে 40 ডিগ্রি। তাহলে বা আরও সুবিধা করে দিচ্ছি, শীতকালে 20 ডিগ্রি, গরমকালে 40 ডিগ্রি, তাহলে টি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এইখানে এইটা কত দাঁড়াবে L2টা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, খুবই কম পরিবর্তন হবে। এইটা যদি অনেক বড় হতো, যেটা রেল লাইনের ক্ষেত্রে হয়, হ্যাঁ তাহলে ম্যাটার করতো। ঠিক। এইটা যেহেতু অনেক ছোট, এইটাও যেহেতু অনেক ছোট, তাহলে এই L1 প্লাস L1 আলফা টি, তাহলে এইটাও ছোট এইটাও ছোট। 20 ডিগ্রি সেলসিয়াসটাও বিরাট বড় কিছু নয়, তাহলে স্যার 10 to 0 হয়ে যাবে।
আচ্ছা, আমরা এবার সিমুলেশনটায় চলে আসি। দেখো, এটা হচ্ছে স্ক্রুগেজ যন্ত্র, এইটা হচ্ছে সেই ফিক্সড পাইপ। এইটা যখন এই জায়গাটা ধরে, আসলে এই জায়গাটা ধরে ঘোরানো উচিত। এই জায়গাটা ধরে ঘোরালে কেবলমাত্র এই ভেতরের এইটা আনাগোনা করে, এবং এইটা ধরে যখন ঘোরাবে এই জিনিসটাও ঘোরে তার সঙ্গে সঙ্গে। এই জিনিসটা মানে এটাও এগোয়, আর এই জিনিসটাও পাক খেতে খেতে ভেতরের দিকে ঢোকে। দেখতে পাচ্ছ সকলে? মানে বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার এই যে দাগটা, এটা হচ্ছে স্যার একটা কোশ্চেন আছে, বলছি যে একদম লাস্টে পিস্টনের মতো অংশ এইটা এইটা জাস্ট ধরে ঘোরানোর জন্য। এটা এই যে এইভাবে এই যে ঘুরছে, দেখো অলরেডি 15টা ঢাকা পড়ে গেল, এটা একটু এগিয়ে গেল। এটা যদি আবার এরমভাবে ঘোরাই, এটা আরেকটা করে ঢাকা পড়ছে, মানে এটা একটা করে রোটেশন হচ্ছে। মানে আমি একবার করে ক্লিক করলে এদের তাই করা আছে যে একটা করে রোটেশন হবে। এই যে এই জায়গাটা ফিক্সড, বুঝতে পারছো? এটা শুধু একটা করে ঢাকা পড়ছে। এখানে আবার যদি একটু ক্লিক করি, এই যে একটু করে এগিয়ে যাচ্ছে, গিয়ে আলটিমেটলি এর সঙ্গে গিয়ে ঠেকে যাবে। স্যার এরর আছে। এরার আছে, এরার আছে। এবং এই যে রেফারেন্স লাইনটা, এই রেফারেন্স লাইনটা এখানে দেখো, এটা 90 তলার দিকে। আমি উল্টো তোমাদের দেখিয়েছিলাম অবশ্য, মানে উপরের দিকে, মানে এরা যে সিস্টেমটা করেছে যে উপরের দিকটায় ঘোরালে 10 হবে, তাতে যাকে ডিফারেন্সটা তো একই থাকবে। আমি তলার দিকে 10 লিখেছি, মানে 98 ঘরের সাথে মিলছে। 98 ঘরের সাথে মিলছে। অর্থাৎ তার মানে আমি যখন এখানে ফাঁক করে কিছু ঢোকাবো, সেখানে রিডিংটা 0 থেকে বাড়তে বাড়তে যাচ্ছে না, 98 থেকে বাড়তে বাড়তে যাচ্ছে, মানে এখানে অলরেডি 2 ঢুকে আছে। তার মানে 2টা প্রত্যেকটা সার্কুলার রিডিং এর সঙ্গে তাহলে আমায় অ্যাড করতে হবে। তার মানে এটা নেগেটিভ, এটা তার মানে এরার যেহেতু সাবট্রাক্ট করা হয়, তাহলে -2 মানে +2 হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এখানে আমরা ইনিশিয়াল এরার দেখতে পাচ্ছি, বা জিরো এরার হচ্ছে তোমার 2। স্যার হ্যাঁ বলো। স্যার কিন্তু ওই যে আমাদের যে সার্কুলার যে স্কেলটা, সেটা তো জিরোর দাগের সঙ্গে কোইনসাইড করছে না। হ্যাঁ, করছে না বলেই তো জিরো এরার আসছে। যদি করতো তাহলে কি আর জিরো এরার আসতো? স্যার এমন কি হতে পারে যে জিরোর সঙ্গে কোইনসাইড করলো কিন্তু তাও জিরো এলো না সার্কুলার রিডিং? জিরোর সঙ্গে কোইনসাইড করলো কি করে বলবে? মানে জিরোর সঙ্গে কোইনসাইড করতে গেলে তো এই যে দাগের সঙ্গে এই দাগটা মিলতে হবে। হ্যাঁ মানে স্যার আমি বলছি যে যদি জিরোর সঙ্গে কোইনসাইড করে আর মানে সার্কুলার রিডিংটা জিরোর সঙ্গে না মেলে, এমন কি হতে পারে? তোমার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না, সেটা কিভাবে সম্ভব? জিরোর সঙ্গে কোইনসাইড করলো, আবার জিরোর সঙ্গে মিললো না, দুটো তো মানে পরস্পর বিরোধী কথা হয়ে গেল। ও মানে এমন তাহলে সম্ভব নেই, মানে যদি এরার থাকে তাহলে জিরোর সঙ্গে কোইনসাইড করবেও না? এরার থাকলে জিরোর সঙ্গে তো কোইনসাইড করবে না। এরার এবং জিরোর সঙ্গে কোইনসাইড করছে না বলেই তো বলছি এরার আছে। এই যে জিরো, করলে তো কোনো সমস্যা ছিল না, হ্যাঁ মানে কোইনসাইড করলে তো কোনো সমস্যা ছিল না। না, কোইনসাইড করলে কোনো সমস্যা ছিল না তোমার। মানে অ্যাকচুয়ালি এই এই যে এই পাশের যে অংশটা দেখছো না, এখানে একটা স্ক্রু থাকে। এই স্ক্রুটাকে সামান্য স্ক্রুড্রাইভারে করে টাইট দিলে বা লুজ করলে এই যে গ্যাপটা, মানে এইটা যে তোমার এই যে একদম জিরোর সঙ্গে যে মিলছে না, এই এই স্ক্রুটাকে একটু সামান্য আগুপিছু করিয়ে এটা একদম জিরোর সঙ্গে ইনিশিয়ালি মিলিয়ে দেওয়া যায়। কিন্তু কিন্তু তাও স্যার এটা তো ফিক্স থাকে বললেন। হ্যাঁ ফিক্স থাকে, কিন্তু এর মধ্যে তবু একটা অ্যাডজাস্টেবল স্ক্রু থাকে যেটা হাতে করে ঘোরানো যায় না। সেটা হচ্ছে মানে ওই আর কি কারিগরি, মানে সেটা নট ফর স্টুডেন্টস, মানে ওই অ্যাডজাস্টমেন্টটা ওটা যারা টেকনিশিয়ান, যারা ধরো যন্ত্র খারাপ হয়ে গেলে সারায় টারায়, হ্যাঁ তারা করেন টরেন আর কি। ওটা হচ্ছে ইনিশিয়াল এরারটাকে রিমুভ করা যায়। ওই যে বললাম প্রথমে একদম ইনিশিয়াল এরারকে জিরো রিমুভ করিয়ে জিরো করিয়ে দেওয়া যায়, কিন্তু সে রিমুভ করিয়ে লাভ নেই, কারণ একবার দুবার রিডিং নিলে আবার সেই তোমার ওই এরারটা ঢুকে যাবেই। আচ্ছা, আমরা একটা মাপ নিয়ে দেখি আগে কী করে মাপ নিতে হয়। এইখানে একটা লেড শট দিয়েছে, লেড শটটা দিয়ে এই যে লেড শট ছোট্ট, তার আমি মাপ নেব। ইনিশিয়াল এরা তো দেখেই নিয়েছো,
তার মানে আমায় 2 যোগ করতে হবে সার্কুলার রিডিং। এটাকে এবার আমরা জুড়ে দিই ঘুরিয়ে, এই যে আটকে গেছে। এইবার দেখো এখানে আমরা কটা দাগ দেখতে পাচ্ছি, 1 2 3 4, তার মানে আমাদের মেন স্কেল রিডিং হচ্ছে 4 মিলিমিটার। তোমরা একটু খাতায় নোট করো, আমি যদি ভুলে যাই আমায় বলতে পারবে। আচ্ছা, লিস্ট কাউন্ট 1-এর 100 মিলিমিটার বেরিয়েছিল, আগের বারেও আমরা বোর্ড ওয়ার্কে দেখেছিলাম 1-এর 100 মিলিমিটার মানে 0.01 মিলিমিটার। এইবার এইখানে দেখতে পাচ্ছি এখানে 31 32 33 নম্বর ঘরটা মিলেছে, তাহলে 33-এর সঙ্গে 0 এর 2, তাহলে যদি যোগ করি তাহলে 35 হয়, মানে অ্যাকচুয়ালি বিয়োগ করব -2 কে, তাহলে 35 হলো। তাহলে 35 ইন্টু 0.01 মিলিমিটার মানে 0.35, তাহলে 0.35 মিলিমিটার, আর মেন স্কেল রিডিং হচ্ছে আমার 4 মিলিমিটার। তাহলে আমার এটা কত হলো 4.35 মিলিমিটার। তাহলে আমরা মিলিমিটারে এখানে একবার এটা বসিয়ে দেখি, 4.35 মিলিমিটার, আমার তো তাই মনে হচ্ছে। এদের চেক করার অপশন আছে, অবশ্য চেক করি। গুড, আনসার ইজ কারেক্ট। তাহলে ঠিকঠাক মাপা শিখে গেল। স্যার হুম। স্যার 4.31 হতো না, কারণ ওটা মাইনাস করতে হতো আমাকে। না, আমরা তো ও 98 হ্যাঁ, থেকে বুঝতে পেরেছি, মাইনাস অফ মাইনাস, ঠিক হ্যাঁ, বুঝতে পেরেছি। মাইনাস 98 থেকে গুনতে শুরু করছি। তাহলে এই হচ্ছে আমার স্ক্রু গেজ।